এটি কোনো সিনেমার দৃশ্য নয়। গেল 15 মাস ধরে চাঁদার দাবিতে সন্ত্রাসীদের প্রকাশ্য এই তাণ্ডব চিত্র বলে দেয় খুলনার বর্তমান পরিস্থিতি। সন্ত্রাসীদের অবৈধ অস্ত্রের মোহরা মনে করিয়ে দেয় এই শহরে মৃত্যু এখন ঘোরাফেরা করে খুব কাছেই, ঘরের পাশেই। প্রকাশ্য দিবালোকে খুন, চাঁদার দাবিতে হামলা, মাদক ব্যবসা, চরমপন্থী আর কিশোর গ্যাংয়ের বিস্তার, সব মিলিয়ে খুলনা মহানগর এখন হয়ে উঠেছে অপরাধীদের স্বর্গরাজ্য। সন্ত্রাসীদের অবাধ কর্মকাণ্ডে খোদ জনসাধারণের জীবন এখন হুমকির মুখে। 2024-এর জুলাই বিপ্লবের পর বর্তমান পরিস্থিতি কেমন সেটা জানতে খুলনা মহানগরীর ওপর নজর রেখেছিল টিম আন্ডারকভার। অনুসন্ধানী পথে হাঁটতে হাঁটতেই আতঙ্কিত হবার মতোই কিছু ঘটনা সামনে এলো। হঠাৎ করে আমার বলতেছে যে আপনি টাকা দেন না, এখন আমি কিসের টাকা দেবো? তখন ওরা পকেটের থেকে পিস্তল বের করলো, উপরের দিকে উঠায়নি। আমি চিন্তা করলাম হয়তো মাটিতেই ওরা গুলি করবে। তারপর মাটিতে না করে আমার পার এই জায়গায় করলো। চলতি বছরের মে মাসের 15 তারিখে মহানগরীর আরংঘাটার তেলিগাতি এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক দিলীপ কুমার সরকারকে গুলি করে সন্ত্রাসীরা। হামলার আগে নাকি তার কাছ থেকে দাবি করা হয়েছিল মোটা অঙ্কের চাঁদা। আমার অস্ত্রশস্ত্র সব নষ্ট হয়ে গেছে, অস্ত্রগুলো কিনতে হবে আর এর জামিন দিতে হবে, আপনার 22 লাখ টাকা দিতে হবে। এই হামলার ঠিক কয়েকদিন আগে দিলীপ মাস্টারের বাড়ি পর্যবেক্ষণ করে সন্ত্রাসীরা। এমনই একটি ভিডিও টিম আন্ডারকভারের সদস্যদের হাতে আসে। দিনের আলোতে সন্ত্রাসীদের এমন দুঃসাহসিক অভিযান চোখে আঙুল দিয়ে বলে দেয় এই শহরে এখন আর কেউই নিরাপদ নয়। এদিকে 28 অক্টোবর মহানগরীর দৌলতপুরের মহেশ্বর পাশা খুঁটির ঘাট এলাকায় চাঁদার দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মহসিন শেখ লিটুর বাড়ি লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। এই ঘটনার পর পুরো পরিবার নিয়ে আত্মগোপনে চলে যান লিটু। লিটুর সর্বশেষ অবস্থা জানতে কুয়েটে ছুটে যায় টিম আন্ডারকভার। একটু খুঁজতেই বিশ্ববিদ্যালয়ের ভেতরে পাওয়া গেল লিটুকে, কিন্তু সাংবাদিকদের সামনে মুখ খুলতে রাজি হলেন না তিনি। না, আমি আর এই বিষয়ে কি বলবো, যে পুলিশ আসছিল, র্যাব আসছিল, সিনিয়র আসছিল, যেটা বলা দরকার সবাইভাবে আমি এরকমই বলে গেছি। মুখ না খুললেও কৌশলী আলাপচারিতায় লিটুর কথায় আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে উঠল। ভবিষ্যতে কি হবে কি না হবে আল্লাহ ভালো জানে। চাঁদাবাজদের আতঙ্ক এখন ডানা বেঁধেছে পুরো শহর জুড়েই। তবে শুধুমাত্র চাঁদার দাবিতে হুমকি কিংবা হামলাতে আটকে নেই সন্ত্রাসীদের কার্যক্রম। তথ্য বলছে গেল 15 মাসে অন্তত 48টি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এই মহানগরীতে। এসব ঘটনায় নগরবাসীকে তাড়া করে ফিরছে মৃত্যুর আতঙ্ক। গত 11 জুলাই খুলনার দৌলতপুর পশ্চিম মহেশ্বর পাশায় নিজ বাড়ির সামনে সন্ত্রাসী হামলায় নিহত হন যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা। শব্দ পড়ছি পট পট করে, তা আমি একটু আগায় বলতেছে এই তোরা কারারে আমার বাসার সঙ্গে বাজি ফুটাচ্ছিস। একজন হেলমেট পরা বলতেছে যে কেউ আসিস পারলে এবার বের হ। এখন এনে গুলি করেছে, নাকতে রক্ত পড়েছে, পাও কেটে দিয়েছে, শিরা কাটে দিয়েছে, কাটি আবার ডাকে রেখে গেছে, সে তো আমরা দেখতে পাই। এবার একটু চলতি বছরের নভেম্বর মাসের দিকে নজর রাখা। গত 2 নভেম্বর দিনের আলোতে খুলনা নগরের আরংঘাটায় কুয়েট আইটি গেট সংলগ্ন বিএনপির কার্যালয়ে গুলি ও বোমা হামলা করে সন্ত্রাসীরা। দুটো গাড়ি না 6 জন আছে, 2-3 মিনিটের মাথায় ওই দিক থেকে আসছে, মানে দিক থেকে যায় ওইখানে অবস্থান করছে। আগে পুলিশটা ততক্ষণ আসে না, পুলিশ এসে প্রায় আধা ঘন্টা পর। ঘটনাস্থলেই নিহত হন ইমদাদুল হক নামক এক শিক্ষক। বোমার আঘাতে আহত হন স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি নেতা মামুন শেখ। যখন প্রথমটা বোমার শব্দ শুনলাম তখন পরেই হচ্ছিল আরেকটা বোমের শব্দ, যাতে আমার কান মানে কেমন কোনো শব্দই শুনতে পারতেছি না, এরকম একটা বিষয় দেওয়া হয়েছে। এত বড় ঘটনার পর মামুন এখন পর্যন্ত কোনো মামলা করেননি। উল্টো সন্ত্রাসীদের হামলা থেকে বাঁচতে পরিবার নিয়ে ছেড়েছেন নিজের বাড়িও। প্রথমে একটা মারছে, পরে আর একটা মারছে, 2টা বোম মারছে। অফিসের ভিতরে ছিলাম 4 জন, 4 জনের ভিতরে আমরা 3 জনই আহত আর 1 জন হচ্ছিল মারা গেছে। আমার পরিবারের জানের নিরাপত্তার জন্য আমি মামলা দিকে যাতে করছি। এই ঘটনায় নিহত শিক্ষক ইমদাদুল হকের পরিবারকেও পাওয়া গেল না নিজ বাড়িতে। ঢাকা থেকে সাংবাদিক এসেছে শুনে প্রায় 23 দিন পর নিজ বাড়িতে ফেরে ইমদাদুল হকের ছেলে।
সে একজন সাধারণ জনগণ, সে একজন পথচারী, সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজনের উপর গুলি চালানো হয়েছে, সেই গুলিটা আমার আব্বুর গায়ে লাগছে। মানে মানুষজনের জীবনের কোনো নিরাপত্তা নাই, এইগুলার মামলা করেও কোনো লাভ নাই। আইন শৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা না থাকায় কোনো মামলা করেননি তার পরিবার। বিচার আল্লাহর কাছে দিছি, উনি যথেষ্ট এই বিচার করার জন্য। কারণ এখানে বিচার দেওয়াটা শুধু নামে বিচার, আমরা তো সাধারণ জনগণ, আমাদের বিচারগুলো আসলে ওই পর্যন্ত যায় না। এদিকে গেল 16 নভেম্বর মহানগরীর 31 নং ওয়ার্ডের কমিশনারের কালভার্ট এলাকায় নিজ বাড়িতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন এক নারীসহ 2 শিশু। শাশুড়ি আর 2 সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা শেফার। আমি তখন বুঝে ফেলছি ওরা কেউ নেই, আমার ছোট বাচ্চা ভাই, ওরা কি অপরাধ করেছে, মানুষ কত নিচে নেমে গেছে, মানুষের নৈতিকতা মনুষ্যত্ব কিছু নাই। নিজ পরিবারের 3 জনের লাশ দাফন করার পর এখন উল্টো আততায়ীর ভয়ে নিজ বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন শেফার। জীবন নিয়ে তো আমি একটা নিরাপত্তাহীনতার মধ্যে আছি। আমার নিজের বাড়িতে এখন আমি তো যেতে পারি নাই। সবাই বলতেছে যে আমি এখানে নতুন বাড়ি করছি, তো কিন্তু এই এলাকাটা অতটা ভালো না, মাদক কারবারিরা থাকে, সন্ত্রাসীরাও নাকি ওখানে থাকে। একই দিনে খুলনা মহানগরের করিমনগরে বাড়ির ভেতর আলাউদ্দিন মৃধা নামক এক যুবককে গুলি ও জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা। এখন তো নাই না, চলে গেছে। উনি খালি কি শব্দ পাচ্ছে, তারপরে তো শুনে যে মাইকে চলে গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেল সন্ত্রাসীদের আতঙ্কে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে নিহতের পরিবার। সর্বশেষ 30 নভেম্বর খুলনা জেলা জজ আদালতের সামনে রাজন ও হাসিব নামক 2 যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এদিকে শুধুমাত্র খুন কিংবা চাঁদার দাবিতে হামলায় আটকে নেই খুলনা মহানগরের সন্ত্রাসীদের কার্যক্রম। অনুসন্ধানী তথ্য বলছে, মহানগরীর সন্ত্রাসীদের বেশিরভাগ অর্থের যোগানই আসে মাদক ব্যবসা থেকে। এই শহরের মাদকের হাল হকিকাত জানতে অনুসন্ধানে নামে টিম আন্ডারকভার। একটু খুঁজতেই উঠে আসে মাদক সাম্রাজ্যের অন্ধকার জগতের চিত্র। মাদক ক্রেতার ছদ্মবেশ ধরে প্রথমেই একটা রিকশায় চেপে বসল টিমের সদস্যরা। গন্তব্য নগরীর খালিশপুরের দিকে। কিছুক্ষণ পর খালিশপুরের 9 বাটি গোল চত্বরে নেমে গেল অনুসন্ধানী দলের সদস্য। তথ্য বলছে, এই চত্বরের পাশেই অবস্থিত সাদ্দামের স্পটে অবাধে বিক্রি করা হয় ইয়াবা। একটা গলির ভেতরে অনুসন্ধানী নজর রাখতেই বোঝা গেল এখানেই হয়তো মিলবে ভয়ঙ্কর মাদক ইয়াবা। এরই মধ্যে একটা দৃশ্যের নজর আটকে গেল টিম আন্ডারকভারের। কালো শার্ট পরিহিত এক যুবককে ক্রেতাদের কাছে ইয়াবা সরবরাহ করতে দেখা গেল। কৌশলে সেই যুবককে মাদক কেনার কথা বলতেই পাওয়া গেল সারা। তার কাছে টাকা দেয়া মাত্রই হাতে মিলল ভয়ঙ্কর মাদক ইয়াবা। শুধু একটি স্পটেই মাদক বিক্রির চিত্র দেখে পুরো শহরের মাদক পরিস্থিতির অবস্থা বোঝা সম্ভব নয়। তাই গোয়ালখালী কবরস্থানের রেললাইন সংলগ্ন আরেকটি এলাকায় ঢুমারা। রেললাইনের পাশেই অবস্থিত একটি টিনের ঘরের ভিড় দেখে থমকে গেল টিমের সদস্য। একটু ভালো করে খেয়াল করতেই বোঝা গেল এই ঘরকে কেন্দ্র করেই চলছে মাদক কেনা বেচা। ক্রেতার বেশে ঘরের একটা ছিদ্র দিয়ে টাকা দিতেই হাতে মিলল গাঁজা। এবার একটু খুলনা রেল স্টেশনে নজর রাখা। প্রকাশ্যেই সেখানে মিলল মাদক বানানোর দৃশ্য। আর ঠিক পাশেই ঝিমোতে দেখা গেল একজন মাদক সেবীকে। বোঝা গেল মাদকের ভয়াল বিস্তার ঘটেছে পুরো শহর জুড়েই। আর এই ব্যবসায় জড়িত নাকি ভয়ঙ্কর সব অপরাধীরা। এই ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করলেই নাকি ঘটে হত্যাকাণ্ডের মতো ঘটনা। আমাদের এলাকায় মাদক ব্যবসা করে, নাম হচ্ছে ইমন। বেচা কেনায় বাধা দেয়াতে আমার ভাইয়ের সঙ্গে বিগত দিন থেকে ওর সঙ্গে কথা কাটাকাটি হয়, তারপরে ওকে হত্যাটা করে। পরিকল্পিতভাবেই হত্যাটা করা হয়েছে। গত 9 এপ্রিল থেকেই নিখোঁজ ছিলেন খালিশপুরের বাসিন্দা আশিকুল বাশা সাদ। পরের দিন তার লাশ পাওয়া যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। তার একটা অজ্ঞাতনামা লাশ। তখন আমরা লাশটা চিনতে পারি না, ক্ষত বিক্ষত চেহারা, ওর হাতে একটা ট্যাটু। ওই ট্যাটুটা দেখে আমার ছোট বোন চিল্লায় ওঠে, বড় আপু এই যে আমার ভাই সাদ। পরিবারের অভিযোগ, মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ার কারণে হত্যা করা হয়েছে সাদকে। সময় মতো মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নিলে হয়তো ঠেকানো যেত এই হত্যাকাণ্ড, এমনটাই বিশ্বাস সাদের পরিবারের।
বিরতির বিরহ শেষে আবারও স্বাগতম টিম আন্ডার কভারে। এবার একটু ভিন্ন প্রসঙ্গের দিকে মনোযোগ স্থাপন করা যাক। তথ্য বলছে পুরো মহানগরীতে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছে চরমপন্থীরা। আর এই চরমপন্থীদের সহায়তায় পুরো শহর জুড়েই দাপিয়ে বেড়াচ্ছে তালিকাভুক্ত সন্ত্রাসী ও কিশোর গ্যাং। চরমপন্থীদের উত্থান নিয়ে কাজ করেছেন এমন এক মানবাধিকার কর্মীর গল্পে উঠে আসে খুলনা মহানগরের চরম বাস্তবতা। গাজী কামরুলের সাথে বিরোধ বাঁধা হচ্ছে মেরিন আল এবং বরুণ বাহিনী, কিন্তু তারা পরবর্তীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জায়গা থেকে তারা বিরোধে আস্তে আস্তে বিরোধ জড়িয়ে যায়। আরেকটা হচ্ছে আপনার ফুলতলা এলাকা, ওইখানে শিমুল ভুঁইয়ার নামটা আছে ফুলতলায়, শিমুল, আর এখানে যে গাজী কামরুল এখনো জীবিত আছে। আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু একেবারে মনে হচ্ছে নিষ্ক্রিয়, সেই জায়গাটি থেকে তাদের এরকম ধারণা যে অপরাধ করলে পুলিশ এখন কিছু বলবে না। এই চরমপন্থী কিংবা তাদের সহযোগীদের বিরুদ্ধে মুখ খুললেই নাকি নেমে আসে নানান নির্যাতন আর হুমকির খড়গ। সাধারণ মানুষ তো বটেই, সংবাদ প্রচার করায় স্থানীয় সাংবাদিকদের জীবন এখন হুমকির কবলে। আমি একটা কথা গিরাই বলে দিই ভাই, আমি দেশে নাই ভাই, আমার লাইফ যদি নষ্ট হয় ভাই তাহলে আমিও কারোর শেষ থাকতে দেবো না ভাই। আপনি আমার লাইফ নষ্ট করে দিচ্ছেন কিন্তু ভাই। খুলনায় যে বর্তমানে যেগুলো শিশু সন্ত্রাসী আছে তাদের নিয়ে আমি কয়েকটা সিরিজ করছি। তার ভিতরে হিরেন বাবু আছে, আশিক গ্রুপ আছে, আজিম গ্রুপ আছে। এগুলো ধারাবাহিক ইউজ করার পরে একসময় আশিক গ্রুপের পরিচয় দিয়ে আমি আশিক বলতেছি, আপনার যে দেখেন যে ধারাবাহিক একে পর এক আমার নামে নিউজ করতেছেন, এটা ঠিক না। এই ঘটনায় মনি থানায় একটি জিডিও করেন, কিন্তু 6 মাসেও আসামিকে খুঁজে পায়নি পুলিশ। প্রতিনিয়ত একটা না একটা খুন, কোনো জায়গায় ঘটনা অঘটন ঘটতেছে, এরকম আমার লাইফে আর দেখি শহরটা এরকম অশান্ত হয়ে যাবে এরকম আমার লাইফে দেখি। আইন প্রয়োগকারী সংস্থা ও স্থানীয়রা বলছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভাগীয় শহর খুলনার আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণে 10টি বাহিনী সক্রিয় রয়েছে। এ 10টি সন্ত্রাসী গ্রুপের নিয়ন্ত্রণেই খুলনায় মাসে অন্তত 100 কোটি টাকার মাদক কেনাবেচা হয়। অনুসন্ধানে উঠে এসেছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা শেখ শাহিনুল হক ওরফে বড় শাহিনের সহযোগী হুমায়ুন কবির হুমার নেতৃত্বে চলছে হুমা বাহিনী। পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা হুমার বিরুদ্ধে রয়েছে একাধিক হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির মামলা। হুমার অন্যতম সহযোগীর তালিকায় রয়েছে হোসেন ঢালি, নাসিম, আরমান, ওসমান, সেলিম ও শাহরিয়ার পাপ্পু। 2010 সালের 10 জুনে ট্যাঙ্ক রোডের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন কোচিকে কুপিয়ে হত্যা করে রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবু। পুলিশের খাতায় তার নামে রয়েছে 13টি মামলা। দক্ষিণ টুটপাড়ার শানু মহরির ছেলে নূর আজিমও রয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায়। অস্ত্রধারী এই সন্ত্রাসীর বিরুদ্ধে রয়েছে 16টি মামলা। এদিকে সুন্দরবনে ক্রসফায়ারে নিহত বনদস্যু জুলফিকার আলী ওরফে জুলফির ছেলে আশিক। হত্যা, অস্ত্র, মাদক ব্যবসায় এ পর্যন্ত তার নামে বিভিন্ন থানায় 5টি মামলা হয়েছে। কিশোর গ্যাংয়ের প্রধান আশিকের দলে সদস্য সংখ্যা 23 জন। আশিকের ভাই ইয়াবা সম্রাট সজীবের বিরুদ্ধেও রয়েছে 11টি মামলা। সোনাডাঙ্গার পলাশ ওরফে চিংড়ি পলাশের বিরুদ্ধে কেএমপিতে রয়েছে 13টি মামলা। চিংড়ি পলাশের বিরুদ্ধে অস্ত্র, মাদক ব্যবসা, চাঁদাবাজির অভিযোগ রয়েছে। লবণচড়া থানার ইয়াসিন আরাফাতও রয়েছে পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকায়। শারীরিক অক্ষমতা থাকলেও তার বিরুদ্ধে কেএমপিতে রয়েছে 10টি মামলা। অন্যদিকে অস্ত্রধারী সন্ত্রাসী মাদক ব্যবসায়ী পলাশ শেখের বিরুদ্ধে রয়েছে 23টি মামলা। মাদক সন্ত্রাসী শেখ মুন্না, তার বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা। গত 15 মাসে খুলনা মহানগরীতেই খুনের ঘটনা ঘটেছে 48টি। অপহরণের মতো ঘটনা ঘটেছে অন্তত 14টি। এদিকে জানুয়ারি থেকে অক্টোবর এই 10 মাসে অস্ত্র আইনেই থানায় মামলা লিপিবদ্ধ হয়েছে 40টি। অন্যদিকে মাদকদ্রব্য সংশ্লিষ্ট ঘটনায় মামলার সংখ্যা 662টি। স্থানীয়দের অভিযোগ, আইন শৃঙ্খলা দমনে ছিল পুলিশের চরম নিষ্ক্রিয়তা। এই যে কয়দিন আগে বই মূল্যে মেরে ফেলালো, পাবলিক প্লেসে মেরে ফেলালো। মোটরসাইকেলে আইসে আপনার ঢুকলো, প্রথমে 2টা ফাওয়া গুলি মারলো, তারপরে এনে পোছালো, সবাই দাঁড়ায় দেখতেছে, তার সাথে পুলিশও আছে। প্রত্যক্ষদর্শীদের ভাষায় হত্যাকাণ্ডের মুহূর্তেও কার্যকর ছিল না পুলিশ। ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও সদিচ্ছা নিয়ে উঠেছে প্রশ্ন। 12 জন পুলিশ ছিল এখানে ইনভলভ। পুলিশ সবকিছু ফিনিশিং এর পরে দেখে ওই যাকে মারছে তারই ফ্রেন্ড ওই পুলিশ। প্রতিদিন তারা এখানে মজলিস বসে। চলতি বছরের জুলাই মাসে খুলনা মহানগরের পুলিশ কমিশনারের অপসারণ চেয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা, কিন্তু এর পেছনে কারণটা কি ছিল? খুলনা শহরটা আজকে যেন মাদক এবং সন্ত্রাসের একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে। পুলিশ কমিশনার চরমভাবে মানবাধিকারের লঙ্ঘন করেছেন। তার যে দায়িত্বহীনতার জায়গাটা আমরা কয় মাস আগে ধিক্কার জানাইছি, এখনো জানাচ্ছি। আপনার সাথে আমি যে কথা বলছি এটা শেষ করে আমি বাড়ি যেতে পারবো কিনা, এই নিরাপত্তা আজ আমার এই শহরে নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুলনায় সুশাসনের জন্য নাগরিকের সভাপতিও মনে করেন অপরাধ দমনে পুলিশের নেই কোনো দৃশ্যমান উদ্যোগ।
2024 জুলাইয়ের পরের থেকে আমরা লক্ষ্য করছি খুলনা এখন একটা অশান্ত শহরে পরিণত হয়েছে। নানান ধরনের অপরাধও কিন্তু বেড়েছে। একটা আইন শৃঙ্খলা রক্ষার্থের যে ভূমিকাটা পালন করা দরকার, পুলিশ কিন্তু সেই ভূমিকাটা এখন পর্যন্ত পালন করতে পারছে না। এদিকে এত নিরীহ মানুষের প্রাণ যাওয়া সত্ত্বেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বেশিরভাগ অপরাধ ও হত্যাকাণ্ডের পেছনে রয়েছে মাদক কাণ্ড। 85% ঘটনাই হলো মাদক সংক্রান্ত। মাদক কারবারিদের নিজেদের মধ্যে সংঘর্ষ, নিজেদের একে অপরের প্রতি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই ঘটনাগুলো। বাকি ঘটনাগুলো কিছু সামাজিক অস্থিরতার কারণে হঠাৎ করে আকস্মিকভাবে কোনো একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, মেরে ফেলার মতো তাদের টার্গেট হয়তো ছিল না, কিন্তু ঘটনা ঘটে যায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির পরও পুলিশ বলছে ভয় পাবার কারণ নেই। আতঙ্কিত হওয়ার কিছু নাই। এগুলো সাধারণ মানুষ, আমি বলবো যে তারা এখানে ভিকটিম হচ্ছেন না। খুলনা মহানগরীর মানুষ আজ একটাই প্রশ্নের জবাব খুঁজছে, এই শহরের নিরাপত্তার আসল অভিভাবক কে? যখন রক্তাক্ত ঘটনাগুলো একের পর এক ঘটেই চলেছে, আর প্রতিটি হত্যাকাণ্ড, প্রতিটি সন্ত্রাসী হামলার পর পুলিশের উদাসীন চেহারা আর দায়সারা বক্তব্য যেন আরো গভীর করে তুলেছে অবিশ্বাসের অন্ধকার। এই অনিশ্চয়তা, এই আতঙ্কের চক্র থেকে দ্রুত মুক্তি চায় নগরবাসী। তারা চায় নিরাপত্তা, তারা চায় জবাবদিহিতা, তারা চায় তাদের শহর আবার জীবনের নিরাপদ ঠিকানা হয়ে উঠুক।